ফ্রেন্ডস, আশা করি সকলে সুস্থ আছো, আনন্দে আছো। লিটারারি কনকোয়েস্ট চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমরা গ্রিক নাট্যকার সোফোক্লিসের লেখা ইডিপাস দ্য কিং নাটকটিকে নিয়ে আলোচনা করতে চলেছি। নাটকটিতে সরাসরি প্রবেশ করার আগে আমরা সোফোক্লিস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সোফোক্লিস ছিলেন একজন বিখ্যাত গ্রিক নাট্যকার, যিনি তার ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটকগুলোর জন্য বেশি বিখ্যাত ছিলেন, যার জন্য তিনি ট্র্যাজেডিয়ান হিসেবে পরিচিত। তার জন্ম হয়েছিল 497 অথবা 496 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গ্রিসের কলোনাসে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে দেখতে গেলে তিনি অত্যন্ত একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা ছিলেন একজন আর্মার ম্যানুফ্যাকচারার। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করার জন্য অত্যন্ত হাই কোয়ালিটি এডুকেশান পেতে সক্ষম হয়েছিলেন এবং এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এবং কোয়ালিফাইড ছিলেন। তিনি তার জীবনে মোট 120টির বেশি নাটক রচনা করেছিলেন, যার মধ্যে মাত্র 7টি সম্পূর্ণরূপে পাওয়া গিয়েছে, বাকিগুলি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তিনি আর দুই বিখ্যাত গ্রিক ট্র্যাজেডিয়ান অ্যাসকাইলাস এবং ইউরিপিডিসের সমসাময়িক নাট্যকার ছিলেন। 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি অ্যাসকাইলাসকে ডায়োনিসিয়ার উৎসবে অনুষ্ঠিত হওয়া একটি নাটকের প্রতিযোগিতায়, অর্থাৎ এই ট্র্যাজেডির প্রতিযোগিতাতে পরাজিত করেছিলেন এবং তার ট্র্যাজেডি জগতে যে একাধিপত্য ছিল সেই একাধিপত্যের অন্ত ঘটিয়েছিলেন। মূলত তার 3টি থিবান প্লে অর্থাৎ ইডিপাস রেক্স, ইডিপাস অ্যাট কলোনাস অ্যান্ড অ্যান্টিগোন, এই 3টির জন্য বেশি বিখ্যাত ছিলেন এবং এই যেহেতু 3টি লেখা হয়েছিল থিবস নগরীকে কেন্দ্র করে, তাই 3টি প্লেকে থিবান প্লেজও বলা হয়ে থাকে। তার মৃত্যু হয়েছিল 405 অথবা 406 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অ্যাথেন্সে। নাটকটি শুরু হয় থিবস নগরীর জনতার ব্যাকুল আরতির মধ্য দিয়ে। তারা থিবসের রাজপ্রাসাদে একত্রিত হয়ে তাদের রাজা ইডিপাসের কাছে অনুরোধ করে এই ভয়ানক মারণ রোগ থেকে তাদেরকে রক্ষা করার জন্য। আসলে থিবস নগরী এক ভয়ঙ্কর প্লেগ বা মহামারীর শিকার হয়েছে, ফলে সেখানে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই মারা যাচ্ছে। তারা নিরুপায় হয়ে এসেছে তাদের রাজার কাছে, যাতে তিনি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজার শ্যালক ক্রিয়ন ফিরে এসেছে প্রাসাদে। সে গিয়েছিল ডেলফি নগরে থাকা সূর্যদেবতা অ্যাপোলোয়ের মন্দিরে, সেখানকার ওরাকল বা ভবিষ্যদ্দ্রষ্টা যিনি আছেন তার কাছ থেকে এই মহামারী থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে। প্রাসাদে এসে সে রাজা ইডিপাসকে কিছু একটা জানানোর চেষ্টা করে। সকলের সামনে সে বিষয়টি তুলে ধরতে ইতস্তত করতে থাকে। রাজা তাকে নির্দেশ দেন কথাটি জনতার সামনে তুলে ধরতে। রাজার আদেশ মতো সে জনতাকে জানায় যে ডেলফির ওরাকল জানিয়েছেন যে প্রাক্তন রাজা লেইয়াসের হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি প্রদান করলে তবেই এই মহামারী দূরীভূত হবে। কথাটি শুনে রাজা ইডিপাস তার জনগণকে প্রতিশ্রুতি দেন যে রাজা লেইয়াসের হত্যাকারী যেই হোক তাকে তিনি অবশ্যই খুঁজে বের করবেন এবং শাস্তি প্রদান করবেন। তার প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে তার জনতা তার প্রাসাদ পরিত্যাগ করে নিজ নিজ বাসগৃহে ফিরে যায়। রাজা ইডিপাস তার জনতাকে প্রতিশ্রুতি দিলেন ঠিকই, তবে প্রাক্তন রাজা লেইয়াসের হত্যাকারী কে সে সম্পর্কে তিনি সহ প্রাসাদের কারোরই কোনো ধারণা ছিল না। তারা শুধু এইটুকু জানতেন যে রাজা লেইয়াস একদল চোরের হাতে নিহত হয়েছেন। প্রকৃত অর্থে তার হত্যাকারী কে কেউই চিনতেন না। ফলে সে নির্দিষ্ট হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সাহায্য চেয়ে প্রাসাদে ডেকে পাঠানো হলো অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরেসিয়াসকে। তাকে আসল সত্য জানানোর জন্য অনেক অনুরোধ করার পরও তিনি চুপ করে থাকলেন এবং জানালেন যে সত্য জানলে রাজা ইডিপাস অত্যন্ত দুঃখিত হবেন এবং আত্মগ্লানিতে ভুগবেন। শেষে ইডিপাস টাইরেসিয়াসকে নানাভাবে উত্তেজিত করার ফলে তিনি রাগান্বিত হয়ে মুখ খুললেন এবং বললেন রাজা ইডিপাসই হলেন প্রাক্তন রাজা লেইয়াসের হত্যাকারী। শুধুমাত্র তাই নয়, তিনি তার মাতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং এই বৈবাহিক সম্পর্কের ফলে তাদের অনেক সন্তানও হয়েছে। তবে এই সত্য তিনি এখন উপলব্ধি করতে পারবেন না। যখন তিনি উপলব্ধি করবেন তখন অনুশোচনায় তিনি নিজেকে অন্ধ করে ফেলবেন এবং স্বেচ্ছায় নির্বাসন গ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণী শুনে ইডিপাস অত্যন্ত ক্রোধিত হলেন। তিনি বৃদ্ধ টাইরেসিয়াসকে চরমতম অপমান করলেন এবং তাকে ষড়যন্ত্রকারী অপবাদ দিলেন। বললেন যে তার শ্যালক ক্রিয়ন আর টাইরেসিয়াস মিলে তাকে সিংহাসনচ্যুত করার জন্য এরকম মিথ্যা ভবিষ্যৎবাণী করছে। এসব তাদের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। কিন্তু যাই হোক না কেন, এই ভবিষ্যৎবাণী ইডিপাসের মনে চিন্তার বীজ বুনে দিয়ে গেল। তিনি মানসিকভাবে অস্থিরতায় ভুগতে থাকলেন। তার মনে মনে ভয় হতে থাকলো যে সত্যিই তিনি যেন রাজা লেইয়াসকে হত্যা না করে থাকেন অথবা তার মাতার সঙ্গে বিবাহও যেন না করে থাকেন। এই অবস্থায় আমরা দেখি যে ইডিপাস রানী জোকাস্টার সঙ্গে পরামর্শ করছেন এই বিষয়টি নিয়ে।
রানী তাকে বারবার আশ্বস্ত করছেন যে এইসব ভবিষ্যৎবাণী বেশিরভাগ সময়ই সত্য হয় না, তাই অকারণে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তিনি এ প্রসঙ্গে আরও বলেন যে তার প্রাক্তন স্বামী লেইয়াসের সঙ্গে বৈবাহিক সম্পর্কের জেরে তাদের যে সন্তান হয়েছিল তার জন্মানোর সময়ও এরকম একটি ভবিষ্যৎবাণী হয়। তাতে বলা হয়েছিল যে তাদের সন্তান রাজা লেইয়াসকে হত্যা করবে এবং তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তবে জোকাস্টার মতে এই ভবিষ্যৎবাণী সত্যি হয়নি, কারণ সেই সদ্যজাত শিশুটিকে তক্ষুনি তারা হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তাকে দূরের সিথেরিয়ন পাহাড়ে ফেলে আসা হয়, যাতে বন্যজন্তুর দ্বারা আক্রান্ত হয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগে শিশুটি আপনা থেকেই মারা যায়। তার বিশ্বাস শিশুটি মারাই গিয়েছে, কারণ রাজা লেইয়াস থিবসের বাইরে একটি ক্রস রোড, অর্থাৎ যেখানে তিনটি রাস্তা একসঙ্গে মিশেছে, সেখানে একদল চোরের হাতে নিহত হন। ইডিপাস জোকাস্টার কথা শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়েন, কারণ জোকাস্টার কথা শুনে তার মনে পড়েন থিবসে আসার পথে তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির হত্যা করেছিলেন। সেই ব্যক্তি লেইয়াস কিনা সেটা এখনও তার কাছে পরিষ্কার নয়। ফলে তিনি তাকে রাজা লেইয়াসের দৈহিক গঠনের বর্ণনা দিতে বলেন। জোকাস্টার বর্ণনা শুনে ইডিপাসের সন্দেহ যেন বিশ্বাসে পরিণত হয়, কারণ এই বর্ণনা সেই ব্যক্তির দৈহিক বর্ণনার সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যায় যাকে ইডিপাস থিবস নগরীতে প্রবেশের পূর্বে হত্যা করেছিলেন। জোকাস্টার এও জানান যে রাজা লেইয়াস তার সঙ্গে অনেক দলবল নিয়ে থিবসের বাইরে যাচ্ছিলেন, অর্থাৎ তার সমগ্র একটি প্রসেশন তার সঙ্গে চলছিল। কথাটি শোনবার পর ইডিপাসেরও মনে পড়ে যায় যে সম্ভ্রান্ত ব্যক্তিকে তিনি হত্যা করেছিলেন তার সঙ্গে অনেক দলবল ছিল এবং তার ওই দলের প্রত্যেকটি ব্যক্তিকেই তিনি হত্যা করেছিলেন, শুধুমাত্র একজনকে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই ব্যক্তি তার ক্রোধের হাত থেকে কোনো মতে রক্ষা পেয়েছিল এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরকম অবস্থায় ইডিপাস আরও বেশি পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকেন। একাধিকবার একই ধরনের ভবিষ্যৎবাণী হওয়া এবং তার সঙ্গে ঘটে যাওয়ার এই ধরনের ঘটনাগুলো তাকে যেন ক্রমশ মানসিকভাবে আরও বেশি পরিমাণে অস্থির করে তুলতে শুরু করে। তার মনের মধ্যে যে বিশাল ঝড় উঠেছিল সেই ঝড় যেন কোনো মতেই আর থামতে চাইছে না। এমতো সময় হঠাৎ করে থিবসের রাজপ্রাসাদে প্রবেশ হচ্ছে এক মেসেঞ্জারের। এই মেসেঞ্জার বা দূত এসেছে পাশের রাজ্য কোরিন্থ থেকে, এবং কোরিন্থ থেকে সে দুঃসংবাদ এবং সুসংবাদ দুই নিয়ে এসেছে। জানায় যে কোরিন্থ রাজ্যের রাজা পলিবাস স্বাভাবিক কারণেই মারা গিয়েছেন এবং কোরিন্থের রাজসিংহাসন বর্তমানে ফাঁকা, তাই ইডিপাস যেন কোরিন্থের রাজ্যভার গ্রহণ করেন। ঘটনাটি শোনবার পর ইডিপাস যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, অর্থাৎ এতে প্রমাণ হয়ে গেল যে তার পিতা পলিবাসকে তিনি হত্যা করেননি, অর্থাৎ তিনি যে তার পিতার হত্যাকারী হতে চলেছেন এই ভবিষ্যৎবাণী যে সম্পূর্ণরূপে মিথ্যা তা যেন প্রমাণ হয়ে গেল। ফলে এই সংবাদ তার কাছে যেন দুঃসংবাদ এবং সুসংবাদ একই সঙ্গে হলো, অর্থাৎ তার পিতার মৃত্যুর খবর যে এসেছে এটা একটা দুঃসংবাদ, এবং কোরিন্থের রাজসিংহাসন যে ফাঁকা এবং সেখানকার নগরবাসী চাইছে যাতে ইডিপাস এসে সেখানকার রাজ্যভার গ্রহণ করেন এটা একটা সুসংবাদ। তাই এটা একটা ডাবল এজড সংবাদের মতন তার কাছে লাগলো। কিন্তু তার এই ক্ষণিকের আনন্দ যেন ক্ষণিকেরই ছিল, কিছুক্ষণের মধ্যেই সমস্ত ভ্রম যেন কেটে গেল। এই পর্যন্ত আমরা নাটকে যে জিনিসগুলো দেখলাম সেগুলো বেশিরভাগই ছিল ইডিপাসের বর্তমানের ঘটনা। এবারে ক্রমশ ঘটনাটি ঘুরে যাচ্ছে ইডিপাসের পাস্টের দিকে। আসলে ইডিপাস যখন কোরিন্থ রাজ্যে রাজা পলিবাস এবং রানী মেরোপির সন্তান হিসাবে লালিত পালিত হচ্ছেন, সেই রকম সময়ে তিনি এই ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে তিনি তার পিতাকে হত্যা করতে চলেছেন এবং তার মাতার সঙ্গে তিনি বৈবাহিক সম্বন্ধে জড়িয়ে পড়তে পারেন। এবং এই ভবিষ্যৎবাণী শুনে এটা যাতে কোনো রকমভাবে সত্য না হয় তাই তিনি কোরিন্থ ছেড়ে পালিয়ে চলে আসতে চলেছিলেন থিবসের পথে। থিবসে আসার পথে তার সঙ্গে এনকাউন্টার হয় এই সম্ভ্রান্ত ব্যক্তির, এবং তার সঙ্গে ছিল তার বিশাল দলবল। তার এই বিরাট প্রসেশনের মাঝখানে ইডিপাস যখন চলে আসেন তখন ওই প্রসেশনেরই এক ব্যক্তি তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পিছনের দিকে আঘাত করে, এবং এই আঘাতটি পাওয়ায় ইডিপাস অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং একের পর এক ওই প্রসেশনে থাকা সমস্ত ব্যক্তিকে হত্যা করেন এবং সঙ্গে ওই সম্ভ্রান্ত ব্যক্তিটিকেও হত্যা করেন। এবং এই সম্ভ্রান্ত ব্যক্তিই ছিলেন রাজা লেইয়াস। শুধুমাত্র একজন ওই প্রসেশনের কোনো রকমভাবে আহত অবস্থায় ইডিপাসের রাগ থেকে রক্ষা পেয়ে সেখান থেকে পালাতে সমর্থ হয়েছিল। এরপর ইডিপাস চলে আসেন থিবস নগরীতে। তখন সমগ্র থিবস জুড়ে আতঙ্ক চলছে এক বিশাল দৈত্য যার নাম ছিল স্ফিংস। এই স্ফিংসের অর্ধেক শরীর সিংহের মতো এবং অর্ধেক শরীর ছিল নারীর মতো, এবং এই প্রাণী ছিল বিশাল দুই ডানা বিশিষ্ট।
এই প্রাণী প্রতিনিয়ত থিবসবাসীদের নিজের শিকার হিসাবে ভক্ষণ করতে শুরু করেছিল এবং এর আতঙ্কে থিবসবাসী প্রায় বাড়ি ছেড়ে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। এমতো অবস্থায় ইদিপাস এসে এই দৈত্যকে থিবস থেকে সম্পূর্ণরূপে নিষ্কাশিত করেন। তবে এই নিষ্কাশনের ঘটনাটিও যথেষ্ট রোমাঞ্চপূর্ণ। এই স্ফিংস ইডিপাসের পথ আটকে তাকে একটি ধাঁধা বা রিডল জিজ্ঞাসা করে এবং তাকে শর্ত দেয় যে যদি সে এই রিডল বা ধাঁধাটিকে সলভ করতে পারে তাহলে সে থিবস ছেড়ে চিরতরে চলে যাবে, অথবা সে ইডিপাসকে কিন্তু তার শিকার হিসাবে গ্রহণ করবে। ইডিপাস তখন স্ফিংসের প্রস্তাবে রাজি হয় এবং স্ফিংস যথারীতি তাকে তার ধাঁধা জিজ্ঞাসা করে। এই ধাঁধাতে স্ফিংস বলেছিল যে এমন কোন প্রাণী আছে যে সকালবেলায় 4 পায়ে, দুপুরবেলায় 2 পায়ে এবং সন্ধ্যাবেলায় 3 পায়ে হাঁটে। ইডিপাস তার অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তার প্রয়োগ করে উত্তর দিয়েছিলেন যে এই প্রাণী হলো মানুষ। আসলে এই ধাঁধাটিতে মানুষের জীবনের 3টি দশা অর্থাৎ শৈশব, যৌবন এবং বার্ধক্যকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ শৈশবে মানুষ হামাগুড়ি দেয় অর্থাৎ 4 পায়ে হাঁটে, যৌবনে মানুষ 2 পায়ে হাঁটতে শেখে অতএব দুপুরবেলায় সে 2 পায়ে হাঁটলো, এবং সন্ধ্যাবেলা অর্থাৎ বার্ধক্যের সময়ে মানুষ আর 2 পায়ে হাঁটার সামর্থ্য থাকে না বলে একটি লাঠির সাহায্য নিয়ে থাকে অর্থাৎ সন্ধ্যাবেলায় সে 3 পায়ে হাঁটে। ধাঁধার সঠিক উত্তর দেওয়ায় স্ফিংস থিবস নগরী ছেড়ে চিরতরে চলে যায়। এদিকে প্রাক্তন রাজা লেইয়াস যে নিহত হয়েছেন সেই খবরও পৌঁছে যায় থিবসে। তবে আসলে যে লেইয়াসের হত্যাকারীকে সেটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। শুধুমাত্র এইটুকু জানা যায় যে একদল চোর নাকি হত্যা করেছে রাজা লেইয়াসকে। এমতো অবস্থায় যখন থিবসের সিংহাসন শূন্য এবং স্বয়ং ইডিপাস রয়েছেন থিবসে, তিনি থিবস নগরীকে স্ফিংস দৈত্যের যে আতঙ্ক ছিল সেই থেকে রক্ষা করেছেন, তার জন্য থিবস নগরবাসী তাকেই রাজা হিসাবে অভিষিক্ত করে। রাজা হিসাবে অভিষিক্ত হওয়ার পর তিনি প্রাক্তন রাজার যে স্ত্রী অর্থাৎ জোকাস্টা তাকেই বিবাহ করেন এবং এই বৈবাহিক সম্পর্কে তাদের অনেকগুলি সন্তান সন্ততি জন্মায়। এই মেসেঞ্জারই আবার ইডিপাসকে জানালেন যে তিনি রাজা পলিবাস এবং মেরোপির বায়োলজিক্যাল সন্তান নন, অর্থাৎ রানী মেরোপি তার জন্মদাত্রী কিন্তু নন। তিনি পালিত হয়েছিলেন রাজা পলিবাস এবং রানী মেরোপির ঘরে তাদের একমাত্র সন্তান হিসাবে। যেহেতু রাজা পলিবাস এবং মেরোপি ছিলেন নিঃসন্তান, তাই এই মেসেঞ্জার এক শেফার্ডের কাছ থেকে একটি সন্তান এনে রাজা পলিবাস এবং রানী মেরোপির হাতে তুলে দিয়েছিলেন এবং সেই সন্তানই হলো ইডিপাস। ঘটনাটি জানবার পর ইডিপাসের যেন পায়ের তলার মাটি ফাঁক হয়ে যায়। এবার সেই মেসেঞ্জারকে বলে যে কিভাবে ওই শেফার্ডের কাছ থেকে তিনি ইডিপাসকে পেয়েছিলেন সেই ঘটনাটি বলতে। তখন এই মেসেঞ্জার বলেন যে ওই দূরের পাহাড় অর্থাৎ মাউন্ট সিথেরিয়নে এক শেফার্ডের সঙ্গে তার দেখা হয়, যে শেফার্ড রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে তার হাতে তুলে দিয়েছিলেন। আসলে শিশুটির যে 2টি পা ছিল সেই পা দুটিকে একটি পিনের মাধ্যমে পিয়ার্স করে তাকে মেরে ফেলবার চেষ্টা করার জন্য এই সিথেরিয়ন পাহাড়ে ফেলে দেওয়ার অনুরোধ করা হয়েছিল এবং সেই শেফার্ড তাকে এও জানায় যে এই সন্তানটি রাজা লেইয়াসের সন্তান এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সন্তানকে সে ওই পা দুটিকে পিয়ার্স করা অবস্থায় যাতে মাউন্ট সিথেরিয়নে ফেলে দিয়ে আসে, যাতে বন্যজন্তুর আক্রমণেই হোক কিংবা প্রাকৃতিক কারণেই হোক শিশুটি যেন সেখানে মারা যায়। কিন্তু শেফার্ড এই কাজটি অর্থাৎ তার পা দুটোকে পিন করে দেওয়ার পরেও যেন পুরোপুরি সেই বাচ্চাটিকে সেখানে ফেলে আসতে আর পারে না। তার মায়া পড়ে যায় শিশুটির দিকে এবং তখন করিন্থ রাজ্যের এই মেসেঞ্জারের হাতে সে বাচ্চাটিকে তুলে দেয়। এখন এই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পেয়ে রাজা পলিবাস এবং রানী মেরোপি শিশুটির নাম দেন ইডিপাস। এখন ইডিপাসের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তার জন্ম রহস্য, অর্থাৎ ইডিপাস শব্দটির অর্থ হলো সোলেন ফুট অর্থাৎ ফুলে থাকা পা। এখন রানী মেরোপি এবং রাজা পলিবাস যে অবস্থায় ইডিপাসকে পেয়েছিলেন সেই অবস্থায় তার পাগুলি অত্যন্ত ক্ষতবিক্ষত ছিল এবং রক্তাক্ত অবস্থাতে তার পায়ের যে অ্যাঙ্কেলগুলো রয়েছে সেই জায়গাগুলো অত্যন্ত ফুলে থাকে, যার জন্য তার এই ধরনের নামকরণ করা হয় এবং সেই ঘটনাটিও মেসেঞ্জার খুব পরিষ্কারভাবে ইডিপাসের সামনে তুলে ধরে। তখন ইডিপাসের মনের মধ্যে যে সমস্ত সন্দেহের মেঘ ছিল সেই মেঘগুলো যেন ক্রমশ কেটে যেতে শুরু করে। কিন্তু এতেও ইডিপাসের সন্দেহ কিছু না কিছুভাবে তার মনের মধ্যে যেন এখনও দানা বেঁধেছিল। তাই সে তখন ওই মেসেঞ্জারকে বলে যে
তুমি কি এখন ওই শেফার্ডকে কোনোভাবে আমার সামনে উপস্থিত করতে পারবে, বা তাকে কি তোমার চেনা জানা রয়েছে? এবং তখন মেসেঞ্জার বলে যে হ্যাঁ, তাকে আমি চিনি। এবং সঙ্গে সঙ্গে মেসেঞ্জারের নির্দেশ মতো, অর্থাৎ মেসেঞ্জার যেমন বলেছে ঠিক সেমন বর্ণনার অনুযায়ী ইডিপাস তার কিছু সৈন্যকে পাঠান যে তার জনগণের মধ্যে থেকে ওই শেফার্ডকে খুঁজে বার করতে। এবং সৌভাগ্যবশত সেই বৃদ্ধ শেফার্ডকে খুঁজেও পেয়ে যাওয়া যায়, এবং মেসেঞ্জার তাকে একবার দেখেই আইডেন্টিফাই করে ফেলে যে এই ব্যক্তি ছিল যে আমাকে ওই শিশুটি হ্যান্ড ওভার করেছিল। এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে মেসেঞ্জারের কথা মতো সেও সম্মতি জানায় যে একটা শিশুকে সে অবশ্যই দিয়েছিল ঠিকই, কিন্তু সেটাই যে রাজা ইডিপাস সে সম্পর্কে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু মেসেঞ্জার দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে এই রাজা ইডিপাস যাকে তিনি শিশু হিসাবে তুলে দিয়েছিলেন রাজা পলিবাস এবং রানী মেরোপির হাতে। এবং সেই ঘটনার প্রমাণ দিতে হঠাৎ করেই এই বৃদ্ধ শেফার্ড যেন সম্মতি জানাতে শুরু করে। তখন রাজা ইডিপাস তাকে অত্যাচার করা বা টর্চার করার মাধ্যমে তার মুখ থেকে কথা বের করানোর জন্য চেষ্টা করতে শুরু করেন। এবং অত্যাচারের ভয়েতে শেফার্ড শেষমেশ বলেই ফেলে যে হ্যাঁ, ওই সন্তানটি আমি রাজা লেইয়াসের অনুরোধে তার কাছ থেকে পেয়েছিলাম, এবং যেহেতু আমি রাজা লেইয়াসের ফলোয়ার ছিলাম, একজন বিশ্বস্ত, তাই তার কথা মতো তার ওই সন্তানকে মাউন্ট সিতেরিয়নের উপরে মেরে ফেলে আসার আমাকে আদেশ দেওয়া হয়েছিল, এবং আমি সেই মতনই কাজ করতে যাই। কিন্তু সন্তানটিকে ওই ক্ষতবিক্ষত অবস্থায় যখনই আমি দেখি, তখন আর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আর ফেলে আসার আমার সাহস হয় না, তার প্রতি আমার মায়া পড়ে যায়। তখন এই মেসেঞ্জারের হাতে আমি তাকে তুলে দিই। কথাটি স্বীকার করবার মাত্র জোকাসটা এই সমস্ত কিছু যেহেতু শুনছিল পাশ থেকে, তাই সে তখন আর নিজেকে আটকে রাখতে পারে না। সে গ্লানিতে ঘরের মধ্যে ঢুকে যায়, ঘরের দরজা বন্ধ করে, এবং দেন অ্যান্ড দেয়ার আত্মহত্যা করে বাই হ্যাঙ্গিং হারসেলফ। ইডিপাস ছুটে যায় জোকাসটার পিছু পিছু, কিন্তু তার মৃত্যুকে সে কোনোভাবেই রোধ করতে পারে না, এবং তার যে ডেড বডি সেটাকে নামিয়ে রাখা হয়। এবং ডেড বডিটি থাকা অবস্থায় এই সমস্ত কিছু, এই যে পাপ কাজ সে করেছে, সেই পাপ কাজকে আর যেন সে চোখে দেখে সহ্য করতে পারে না, এবং সেই জন্য জোকাসটার গাউন থেকে খুলে নেয় তার গাউনে লাগানোর জন্য ডেডিকেটেড যে পিন অর্থাৎ ব্রুচগুলিকে, এবং সেই ব্রুচের মাধ্যমে সে নিজেকে অন্ধ করে ফেলে বাই পাংচারিং হিজ আইবলস। এবং এইভাবে আমাদের কাহিনী ক্রমশ শেষ হয়ে যেতে থাকে। এইভাবে নিজেকে অন্ধ করে ফেলবার পরে আমরা দেখতে পাই যে ইডিপাস তার রাজ্যের শাসনভার অর্পণ করে যায় তার শ্যালক এবং অপরপক্ষে তার মামা ক্রেয়নের হাতে। এবং তার যে দুই সন্তান রয়েছে অর্থাৎ অ্যান্টিগন এবং ইসমিনের দায়িত্ব সে ক্রেয়নের হাতে দেয়, এবং ক্রেয়নকে নির্দেশ দেয় যে তাকে যেন দূরে নির্বাসিত করা হয় অবিলম্বে, এবং তার কথা মতন তাকে একইভাবে নির্বাসিত করে দেওয়া হয়। এইভাবে আমরা দেখতে পাই যে এই গ্রিক ট্র্যাজেডি ক্রমশ শেষ হয়ে যায়। এখন এবার প্রশ্ন আসে যে হঠাৎ থিবসের রাজপরিবারের উপর এই ধরনের যে কার্স বা অভিশাপ কী করে একের পর এক নেমে আসতে শুরু করলো। তো এই ঘটনার জানতে গেলে আমাদেরকে আগে আরও বেশি পিছিয়ে যেতে হবে, অর্থাৎ যখন ইডিপাসের পিতা লেইয়াস রাজা ছিলেন সেই সময়কার কথা। রাজা লেইয়াস রাজা পেলপসের অতিথি ছিলেন একবার, এবং অতিথি থাকাকালীন তিনি তার কনিষ্ঠ পুত্রের শিক্ষাভার গ্রহণ করেন। কিন্তু তিনি রাজা পেলপসের কনিষ্ঠ পুত্রকে বিভিন্নভাবে যৌন উৎপীড়ন করতেন, এবং এই উৎপীড়নে উৎপীড়িত হয়ে রাজা পেলপসের কনিষ্ঠ পুত্র লজ্জায় এবং ঘৃণায় আত্মহত্যা করেন। ফলস্বরূপ সমগ্র থিবসের রাজপরিবার অভিশপ্ত হয়, এবং ইডিপাস জন্মানোর পূর্বে ভবিষ্যৎবাণী হয় যে রাজা লেইয়াসের যে সন্তান জন্মাবে সেই সন্তান রাজা লেইয়াসকে হত্যা করবে, এবং তার স্ত্রী জোকাস্তার সঙ্গে তার বিবাহ হবে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতেই পারছি যে ইডিপাসের যে এই দুর্ভাগ্যের পিছনে সম্পূর্ণ দায়টাই তার পিতা লেইয়াসের। অর্থাৎ তার পাপের কারণে তার পুত্র এত বড় দুটি পাপ কার্যের শিকার হলো। এখন প্রশ্ন হলো, যেখানে ইডিপাস কি বাস্তবিকই দোষী ছিল, নাকি
এটা সম্পূর্ণরূপে ভাগ্যের পরিহাস। সত্য কথা বলতে যে গ্রিক ট্র্যাজেডিটি মূলত ভাগ্য নির্ভর একটি ট্র্যাজেডি, অর্থাৎ এখানে কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে থাকছে না। আমরা সেটা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। ইডিপাস এই ভবিষ্যৎবাণী শোনার সঙ্গে সঙ্গে তাকে অ্যাভয়েড করবার জন্য নিজের রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল। তার বাবা মা তার জন্মের পূর্বে যাতে ভবিষ্যৎবাণীটি সত্যি না হয় সেই কারণে তাকে হত্যা করবার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ সবাই নিজেদের ভাগ্যকে কোনো না কোনোভাবে এসকেপ করবার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি দুপক্ষই সম্পূর্ণরূপে বিফল হয়েছে এবং তারা যে জেনে বুঝে এই কাজগুলো করেনি সেটা সম্পূর্ণরূপে এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ ভাগ্যের ওপর নির্ভরতা এখানে তার চরম পর্যায়ে রয়েছে। অতএব ইডিপাস তার মাতাকে বিবাহ করা এবং পিতাকে হত্যা করবার মতন পাপ কার্যে যে দোষী সেটা আমরা কোনো রকমভাবেই বলতে পারি না, কারণ তার মাতা পিতার আসল পরিচয় সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এবং সে যে কাজগুলি ঘটিয়েছে সম্পূর্ণরূপে নিজের অজান্তে ঘটিয়েছে এবং এটাকে সম্পূর্ণরূপে ভাগ্যের পরিহাস বলা ছাড়া আর অন্য কিছুই বলা সম্ভব নয়। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, একই সঙ্গে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং এই ধরনের আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানস টার্ন অন করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।